আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেস উদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নান্দিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বিষয় থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার আহ্বান রাখছি এবং ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখো। শিক্ষার্থীবৃন্দ, ছবিগুলির দিকে লক্ষ্য করো। এখানে ভারত উপমহাদেশের কিছু ছবি দেওয়া রয়েছে। ভারত উপমহাদেশের সম্রাট, মুঘল সম্রাটের কিছু ছবি, বিভিন্ন যুদ্ধের ছবি এবং একটি মানচিত্র দেওয়া রয়েছে। তো এই সম্পর্কিত মুঘল সাম্রাজ্য সম্পর্কিত একটি কবিতা তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে। আমরা সেই কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় স্ক্রিনেও একটি ছবি লক্ষ্য করো, বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ কে নির্মাণ করেন? সম্রাট বাবর। মসজিদ নির্মাণ করা কেমন কাজ? মহৎ কাজ। তাহলে বলা যায় সম্রাট বাবর যে কাজটি করেছেন তা একটি মহৎ কাজ। তো এই যে এতক্ষণ নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো কবিতাটি কি হবে। আজকের পাঠ বাবরের মহত্ব, কালিদাস রায় লিখেছে। তো এই যে বাবরের মহত্ব মানে মহান, তিনি যে খুব ভালো মনের মানুষ ছিলেন, এই সম্পর্কে কিন্তু এই কবিতা সুন্দরভাবে কবি ফুটিয়ে তুলেছে। আমরা এই কবিতাটি পাঠ করার পর তোমরা যা আয়ত্ত করতে পারবে, কবির পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ লিখতে পারবে, বা সম্রাট বাবরের মহানুভবতার পরিচয় লিখতে পারবে, বাবরের চরিত্রের ক্ষমা ও মহত্বের স্বরূপ সম্পর্কে বর্ণনা করতে পারবে। তিনি যে তার চরিত্রে একটি গুণ ছিল ক্ষমা করা, এবং মহত্বের যে স্বরূপ, তিনি যে কিরকম মহান ব্যক্তি ছিলেন, এই জিনিসটি কিন্তু তোমাদের মাঝে সুন্দরভাবে সামনে চলে আসবে। কবি পরিচিতি আমরা কিছু জানবো এখন। কালিদাস রায়, 1889 সাল থেকে 1975। তো জন্ম 1889 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় পুরাই গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ছিলেন বিদ্যালয়ের শিক্ষকতা, তিনি আদর্শ পেশা হিসেবে গ্রহণ করেন। শিক্ষকতার সঙ্গে সঙ্গে তিনি সাহিত্য সাধনায়ও ব্যস্ত ছিলেন, নিজেকে ব্যস্ত রেখেছেন সবসময়। লেখার বিষয় ছিল বেশ কিছু কাহিনী, কবিতা রচনা করেন। তিনি তার কবিতায় আরবি ফার্সি শব্দের সার্থক প্রয়োগ করেছেন। কবি হিসাবে স্বীকৃতি স্বরূপ তিনি কবি শেখর উপাধিতে ভূষিত হন। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে কিশালয়, পর্ণপুট, পল্লবী, ক্ষুধারাম, বৈকালী কিংবা পূর্বাহুতি ইত্যাদি আরও অনেক কাব্যগ্রন্থে তিনি লিখেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন 1975 সালে, মৃত্যুবরণ করেন। আমরা এখন শব্দের অর্থ এবং টিকা নিয়ে আলোচনা করব। হত, নিহত। শাহী গদি, সিংহাসন। তারপরে জিনিতে মানে জয় করতে। রণ, যুদ্ধক্ষেত্র, যুদ্ধ। প্রান্তর, বিস্তর মাঠ। তারপর অল্প অতীত, স্বপ্ন অতীত, অকল্পনীয়, খুবই চমৎকার একটি পরিবেশ এরকম। করতল, হাতের তালু। তারপর প্রতিরোধ, বাধা। তুষ্ট, তৃপ্ত কিংবা খুশি। মসনদ, রাজাসন। তারপরে করিশুণ্ড মানে হাতির সুর। ব্যাকুফ, নির্বোধ। পর্যটক, ভ্রমণ কাহিনী। সুপ্ত কৃপান, লুকানো তলোয়ার। বসুধা, পৃথিবী। তো এই যে আমরা শব্দের অর্থগুলো এতক্ষণ জানলাম, এখন সেই অর্থগুলো তোমরা খাতায় লিখবে। যেমন প্রান্তর, প্রতিরোধ,
রণ পর্যটক বসুধা তুষ্ট। এখন আমরা বাবরের মহত্ব কবিতাটি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে কবিতাটি শুনো এবং দেখো। কবি এভাবেই শুরু করেছেন, পাঠান বাদশা লোদি পানিপতে হত, দখল করিয়া দিল্লি শাহী গদি। যে পাঠান বাদশা লোদি পানিপতে হত, এই বাদশা লোদি তিনি কিন্তু পানিপথে হত হয়েছেন, নিহত হয়েছেন। দখল করিয়া দিল্লি শাহী গদি, এই দিল্লির গদি কিন্তু সম্রাট বাবর দখল করেছেন। দেখিল বাবু এই জয় তাহার ফাঁকি, এই যে বাবর কিন্তু এই বাদশা লোদি পানিপথের যুদ্ধে তিনি কিন্তু নিহত হয়েছেন এবং এই বাদশা লোদিকে ইব্রাহিম লোদি নাম, ইব্রাহিম লোদিকে কিন্তু পরাজিত করে সম্রাট বাবর দিল্লির সিংহাসনে বসেন এবং এই দিল্লি সিংহাসনে বসে তিনি অনুমান করলেন যে এই জয় তাহার ফাঁকি, মানে এই জয়টা, এই যে জয় করলো পানিপথের যুদ্ধে, ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি সিংহাসন দখল করলেন, এটা তার কাছে ফাঁকি মনে হচ্ছে। কেন ফাঁকি মনে হচ্ছে পরবর্তী সময় আমরা জানবো। ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি, মানে তাদেরকে আমি এখনো চিনতে পারছি না। ভারত যাদের, এই ভারত তো কার? সম্রাট বাবরের না, ভারত হলো জনগণের। এখন সেই জনগণকে যদি আমি না চিনি, জনগণের মনের ব্যথা, জনগণের মনের কষ্ট যদি আমি না বুঝি, তাহলে তো এই ভারত জয় করে, দিল্লি জয় করে আমার কোনো সার্থক হবে না। বাবর এরকম চিন্তা তিনি প্রথমেই করলেন যে আমি ভারত জিতেছি, ঠিক আছে, আমি সিংহাসন দখল করেছি, ঠিক আছে, কিন্তু ভারতের জনগণ যদি আমাকে না চায়, ভারতের জনগণ যদি আমাকে ভালো না বাসে, তাহলে তো এটা বৃথা, এটার কোনো মূল্য নেই, এই জয়ের কোনো দাম নেই। গর্জিয়া উঠিল সংগ্রামশীল, জিনেছ মুসলমান জয়ী বলবো না এই দেহে রহিতে প্রাণ। বলতেছে বাবর, প্রথম নয়, বেশি বাড়াবাড়ি করেছ, মানে এই যে বাবর জিতলো, এই জিতারটাকে সংগ্রাম সিং তারা কিন্তু কিছুতেই মানতে চাচ্ছে না। বলতেছে তোমরা মুসলমান আইস, লুট করে চলে যাও, দিল্লি ছেড়ে চলে যাও, যতক্ষণ আমাদের দেহে প্রাণা আছে ততক্ষণ কিন্তু এই ভারত, এই দিল্লি, এই সাম্রাজ্য কিছুতেই মুসলমানদের হাতে ছাড়বো না। এরকম জিডি প্রকৃতির যে সংগ্রাম সিংহ সে এই প্রতিজ্ঞা করলো যে প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ তোমার সাথে কি করব, লয়ে লুণ্ঠিত দল দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুত দাও রণ। মানে এই রাজপুত, সে বলতেছে যুদ্ধে নামো, বাবরকে আমন্ত্রণ জানাচ্ছে, হয় তুমি জিতেছ, ধন সম্পদ লুণ্ঠন করে তোমরা চলে যাও, মুঘলদেরকে বলতেছে, সম্রাট বাবরকে বলতেছে ফিরে যাও তোমার দেশে, এখানে তোমাকে থাকতে দেওয়া হবে না, দেশ শাসন করতে দেওয়া হবে না। আর যদি না মানো তাহলে কি করো, আমার সাথে যুদ্ধ করো, জীবন যতক্ষণ আছে ততক্ষণ যুদ্ধ করে জীবন দিয়ে হলো রক্ষা করব। এরকম প্রতিজ্ঞা কিন্তু সংগ্রাম সিং এবং তার রাজপুতদের। এখন তারা সে অফার করতেছে যে কি তোমরা আমার সাথে যুদ্ধ করো। খানোয়ার প্রান্তরে সেই সিংহেরও পতন হইল বীর বাবরের কাছে। ওই যে সংগ্রাম সিংহ রাজপুতদের কি হলো, খানোয়ার প্রান্তরে কি হলো, পতন হলো। এই যে সংগ্রাম সিংহের পতন হলো কার কাছে? বাবরের কাছে। এই বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, মানে এই যে সংগ্রাম সিংহকে বাবর পরাজিত করলো, সেই পরাজয়টাকে মানে একটা আশ্চর্য, সে নিজেও কল্পনা করতে পারেনি যে তাদেরকে সে পরাজিত করতে পারবে সম্রাট বাবর। কারণ সম্রাট বাবর খুবই চৌকস যোদ্ধা ছিলেন। সারা উত্তর ভারত আসিল বিজয়ের করতলে, মানে সারা উত্তর ভারত আসিল কার? এই বাবরের দখলে চলে আসলো। পুরা উত্তর ভারতটাই এই সম্রাট বাবরের আওতায় চলে আসলো। কবরে সাহিত্য কৃতজ্ঞ দৌলত, বাবরের আর নাই কোনো প্রতিরোধ। মানে সংগ্রাম সিংহ শেষ, ইব্রাহিম লোদি পরাজিত, তারপরে দৌলত খান, যিনি প্রথম বাবরকে আমন্ত্রণ করেছিল এই ভারতবর্ষ আক্রমণ করার জন্য, ইব্রাহিম লোদিকে আক্রমণ করার জন্য। ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর পরে ইব্রাহিম পরবর্তী সময়ে এই দৌলত
আবার বাবরের সাথেও বিশ্বাসঘাতকতা করেছিল। হ্যাঁ, পরে বাবরের সাথেও কিন্তু সে বিশ্বাসঘাতকতা করার পরেও সে কিন্তু বাবরের কাছে পরাজিত হন। বাবরের আর নাই কোনো প্রতিরোধ, মানে বাবরের আর কিন্তু প্রতিরোধ করা, তাকে থামিয়ে দেওয়ার মতো আর কোনো লোক নাই। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে তিনি কিন্তু তুষ্টিত মানে খুব হচ্ছেন না। জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। হ্যাঁ, দিল্লির মসনদে কিন্তু মুঘল সম্রাট, মুঘলদের যে আধিপত্য সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। মাটির দখলই খাঁটি জয় নয়, বুঝেছে বীর। বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির। মানে এই যে মাটি দখল করা, এই যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো সম্রাট বাবর, দিল্লি জয় করলো, ভারত জয় করলো, এখন সে এতেই সন্তুষ্ট না। সে বলতেছে যে আমি শুধু মাটি জয় করছি, সেই মাটি জয়ে কিন্তু সব শেষ না। ভারতের যে যারা হেরে গেছে তাদেরকে হৃদয় জয় করতে হবে, তাদের মন জয় করতে হবে। এবং সেই মন জয় করার ব্যাপারে সম্রাট বাবর নিজেকে স্থির করলেন কিভাবে মন জয় করা যায়। প্রজারঞ্জনে বাবর দিয়েছে মন, হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। মানে প্রজাদের মন জয় করার জন্য তিনি নিজের মন উজাড় করে দিচ্ছেন এবং হিন্দুদের হৃদয় জানার জন্য তিনি কিন্তু সুশাসন প্রতিষ্ঠা। কারণ ভারতবর্ষ, এই হিন্দু বলতে ওই হিন্দু বোঝানো হয় নাই, এখানে হিন্দুস্থান, মানে ভারতবর্ষ যেহেতু হিন্দুস্থান ছিল এবং সেই হিন্দুস্থানের হৃদয় জয় করার জন্য তিনি সুশাসন প্রতিষ্ঠার ব্যবস্থা শুরু করেন। কে? সম্রাট বাবর। দরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজেছে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। এখন এই সম্রাট বাবর কি করতেছে? ছদ্মবেশ ধারণ করছে। হ্যাঁ, ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন রাস্তাঘাটে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং নিজ চোখে দেখতে চাচ্ছেন জনগণের, মানুষের কষ্ট কোন জায়গায়। হ্যাঁ, সেই কষ্ট খুঁজে বের করার জন্য কিন্তু তিনি ছদ্মবেশে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। চিতুরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজই বাবরের সন্ধান। মানে এই যে চৌহান, সে বাবরের রাজপুতদের বংশর ছেলে, যুবক। এই চৌহান বীর, সে রাজপুতরা যেহেতু সম্রাটের মুঘলদের উপর খুব ছিল, তাদের একটা প্রতিশোধ ছিল যে সম্রাট বাবরকে এখানে থাকতে দেবে না। সেই রণবীর চৌহান যোদ্ধা, সে কিন্তু বাবরের সন্ধান করতেছে রাস্তায় ঘুরে ঘুরে, কখন বাবরকে সে পাবে। কুর্তার তলে কৃপান লুকায়া ঘুরেছে সে পথে পথে, মানে ওই যে জামার নিচে তলোয়ার নিয়ে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। যখন বাবরকে পাবে সে হত্যা করবে বাবরকে, সম্রাট বাবরকে। এরকম মনস্থির কে করলো? রণবীর চৌহান। এখানে কিন্তু আবার একটি দৃশ্য চলে আসলো এই কবিতায়। দেখা যদি তার পায় আজই কোনো মতে লইবে তাহার প্রাণ। কে বলতেছে? চৌহান বলতেছে, যোদ্ধা চৌহান বলতেছে যে দেখা যদি এই সম্রাট বাবরকে পায় তাহলে সে কি করবে? তার প্রাণ নিয়ে নিবে। শুনিতে তাহার খালি তো করিবে চিতুরের অপমান। এই যে চিতুর পরাজিত হইল, চিতুর জায়গা রাজধানী এর, এখন সেই পরাজয় গ্লানি সে মুছতে চায়। কে? চৌহান মুছতে চায় বাবরকে হত্যা করে। দাঁড়িয়ে যুবক দিল্লির পথে পাশে, লক্ষ্য করিতেছে জনতার মাঝে কে বা যায় কে বা আসে। হেন কালে এক বক্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ি সব পালাইয়া গেল ডরে। মানে ওই দাঁড়িয়া যুবক দিল্লির পথে পথে লক্ষ্য করিতেছে জনতার মাঝে কে যায় কে আসে। ওই চৌহান রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যে কে যাচ্ছে কে আসতেছে। হ্যাঁ, যখন বাবরকে পাবে সে তাকে হত্যা করবে, এরকম একটা আবার হেনকালে এক মস্ত বক্ত হস্তি, মানে পাগলা হাতি পথের পাড়ে এসে দাঁড়ালো। পথ ছাড়ি সবাই পালায় গেল ডরে। এখন পাগলা হাতি যখন রাস্তায় আসলো তখন সবাই ভয়ে দৌড়ে পালাচ্ছে। সকলেই গেল সরে, সকলেই কিন্তু সরে গেল।
কেবল একটি শিশু রাজপথে রহিল দুলাই পড়ে। একটা শিশু রাজপথে দুলার সাথে পড়ে রইল। হাতির পায়ের চাপে গেল গেল বলে হাই হাই করি পথিকেরা ভয়ে কাঁপে। মানে পাগলা হাতি রাস্তায়, এই ছোট শিশুটি রাস্তায় পড়ে রইল, আর সবাই দৌড়ে পালাচ্ছে, আবার বলতেছে হাই হাই গেল গেল, সব শেষ, এই বাচ্চাটা বুঝি শেষ। হ্যাঁ, পাগলা হাতির পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যাবে। মানে ভয়ে তারা কিছু করতে চাচ্ছে না, আবার গেল গেল বলতেছে। এরকম একটা পরিবেশ কিন্তু গ্রাম বাংলায় সব জায়গায় কিন্তু আছে। সব দেখবা যে বলে এই করো সেই করো, আসলে কাজের ক্ষেত্রে কেউ আগে আসবে না। হ্যাঁ, সবাই বলবো বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু সে নিজে তাকে বাঁচানোর জন্য এগিয়ে যাবে না। এটা কিন্তু বাস্তবতা। এটা প্রতি সমাজে তোমার চোখের সামনে দেখবে এরকম ঘটনা ঘটবে। অনেকে হয়তো কিছু ব্যতিক্রম তো রয়েছে, হয়তো কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে, বেশিরভাগ মানুষ নিজেকে বাঁচানোর জন্য সরে যাবে। কুড়াইয়া আনো ওরে, বলতেছে এই শিশুটাকে কুড়াইয়া আনো, সকলেই বলে, অথচ কেহ না আসায় আগায় সাহস করে। ওই যে কথাটি বললাম, সবাই বলতেছে শিশুটি তো মরে যাবে পাগলা হাতির পায়ের নিচে পড়ে, সবাই বলতেছে আনার জন্য, কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না, সাহস করছে না কেউ। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া জনতা চিৎকার করে ওঠে। মানে ওই যে সহসা একটা বিদেশি পুরুষ, হ্যাঁ, ইঙ্গিত যেটা দেওয়া হয়েছে সেটা সম্রাট বাবর। তোমার বোঝার জন্য এখনই বলে দিলাম যে সম্রাট বাবর ছদ্মবেশে তিনি এসেছেন, যখন বীর অনেক মানুষ তাদেরকে ঠেলে ভিড় ঠেলে সে দৌড়ে যাচ্ছে সেই শিশুটিকে উদ্ধার করার জন্য। এখন সে উদ্ধার করার জন্য যখন দৌড়ে যাচ্ছে, আবার কিছু মানুষ রয়েছে সমাজে, দেখবা করো কি যাচ্ছে উদ্ধার করার জন্য, সে তো নিজে যায় না, আবার তাকে বাধা দিচ্ছে, করো কি চিৎকার করতেছে, তুমি তো মরে যাবে, হ্যাঁ, হাতির পায়ের নিচে পড়ে। এরকম চিৎকার কিছু কিছু লোক শুরু করল। করি শুন্ডের গর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়াইয়া বক্ষের বহি, ফিরিয়া আনিল ভিড়, চারিপাশে তার জমিল লোকের ভিড়। মানে ওই শিশুটিকে বা সম্রাট বাবর উদ্ধার, হাতির পায়ের কাছ থেকে একবারে পায়ের কাছে থেকে উদ্ধার করে নিয়ে আসলো, এবং সকল মানুষ ভিড় করে ফেললো, যে একজন লোক শিশুটিকে উদ্ধার করেছে। বলিয়া উঠিল একজন, আরে এই যে মেথরের ছেলে, মানে কাজ তো করবেই না, সে আবার সমালোচনা শুরু করে দিচ্ছে। একজন বলিয়া উঠিল একজন, আরে এই যে মেথরের ছেলে। ওই সময় ভারতবর্ষে মানে জাতি বৈষম্য এত ব্যাপক ছিল, উঁচু নিচু, মানে ব্যাপক একটা বৈষম্য ছিল। নিচু যারা ছিল, নিচু বংশের যারা ছিল, তাদেরকে সবসময় অন্য চোখে দেখতো উপরের শ্রেণীর মানুষগুলো। সেই জিনিসটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। যা ভারতের মধ্যে শ্রেণী বৈষম্যটা এত ব্যাপক ছিল যে ওই নেতরের ছেলেকে মানুষই তারা গণ্য করতো না, তার কারণ নিচু বংশের মানুষ। আর এই কারণে সে বলে উঠলো যে আরে এ তো মেতরের ছেলে, ইহার জন্য ব্যাকুপ, মানে ব্যাককলায় আমরা গ্রামের ভাষাতে বলতেছি যে ব্যাকুপ, তুমি তাজা প্রাণ দিতে গেলে, মানে বলতেছি এই মেতরের ছেলের জন্য হাতির নিচে চাপা পড়ার জন্য, মরার জন্য তুমি কি গিয়েছিলে? আকল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, ব্যাকুপ। এরকম সে আবার দমকাইতেছ। ক্ষুধার দহায় পেয়েছ নিজের জান, ক্ষুধার দহায়, ক্ষুধার মানে দয়ায়, ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান, মানে জীবনটা পাইছ। যাই হোক, যেহেতু হাতির পায়ের নিচে পড়ে মরে যাও নাই, ফেলে দিয়ে উড়ে এখন করোগে স্নান। মানে এই বেতন সে তাড়াতাড়ি তোমার শরীর থেকে ফালাও, ফেলে দিয়ে কি করো, স্নান করে শুদ্ধ হয়ে আসো, মানে গোসল করে আসো। তোমার নেতরের ছেলে গায়ে ধরছ, তোমার শরীরে নাপাক হয়ে গেছে, কিংবা তোমার শরীর গেছে, চলে গেছে, সব শেষ। তুমি কি করো, ওই নদীতে গিয়ে স্নান করে ভালো হয়ে আসো, পরিষ্কার হয়ে আসো। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। শিশু মা তার সন্তানকে কত ভালোবাসে, সেই ভালোবাসার নিদর্শনটা এখানে ফুটে উঠেছে। যে শিশুর জননী মা কিন্তু তার সন্তানকে অনেক অনেক বেশি ভালোবাসে। ফিরে পেয়ে কি, তার
বুকে চেপে ধরলো এবং চুমু খেতে লাগলো। বিদেশি পুরুষের রাজপুত বীর চিনিল নিকটে এসে, এই যে বাচ্চা স্বয়ং বাবুর পর্যটকের বেশে। ওই যে চৌহান, যাকে আমরা প্রথম এতক্ষণ পড়লাম পূর্বের লাইনগুলিতে, যে রাজপুত বীর চৌহান, সে কিন্তু ঠিকই চিনল কাকে? বাবরকে। কারণ সে বাবরকে তো খুঁজতেছে হত্যা করার জন্য, এবং সে বলতেছে, কাছে এসে বলতেছে, এই তো বাবুর পর্যটকের বেশে। হ্যাঁ, পর্যটকের বেশে এই বাবুর এসেছেন এখানে। চৌহান ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। হ্যাঁ, চৌহান ভাবতেছে এইরকম একজন মহৎ ব্যক্তির প্রাণ আমি নেওয়ার জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, যে নেতরের ছেলে কেউ গেল না আগে এগিয়ে আনতে, বিপদ থেকে উদ্ধার করার জন্য। সম্রাট বাবর নিজে তার জীবন বাজি রেখে এই শিশুটিকে উদ্ধার করে আনলো। এরকম একটা মহৎ ব্যক্তিকে হত্যা করার জন্য পথে পথে আমি ঘুরতেছি, আমি খুঁজতেছি। এটা তার মনের মধ্যে একটা বিবেকে তাকে দংশন করছে। এরকম বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া সুপ্ত কৃপণ বাবরের করপুটে, ঝাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণ বধ করিতে আসিয়া একই দেখলাম ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কাহারও নয়। ওই চৌহান সম্রাট বাবরের পায়ের কাছে গিয়ে পায়ে লুটে পড়লো এবং ক্ষমা চাওয়া শুরু করলো, যে আপনাকে মারার জন্য আমি ঘুরতেছি তরোয়াল নিয়ে, আপনার জীবন বধ করব, কিন্তু আমি এই রাজপথে, ভারতের রাজপথে এসে কি দেখলাম? আপনার মতো একজন মহৎ ব্যক্তি আপনাকেই সাজে এই ভারতবর্ষে সম্রাট হওয়ার, আপনাকেই সাজে এখানে শাসন করার, অন্য কারো সাজে না। অন্য কেউ এইভাবে জনগণের কথা কেউ চিন্তা এতদিন করেনি। এই কারণে এই যে চৌহানের মনে একটা পরিবর্তন আসলো। কিসে পরিবর্তন আসলো? বাবরের মহত্ব, বাবরের যে গুণ, সেই গুণ দেখে কিন্তু সেই শত্রুও তার কাছে সঁপে দিল। এরকম একটা পরিবেশ বাবর তার কাজের মাধ্যমে করতে পেরেছেন। বীর বুগ্গা এই বসুদা, এ কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যাবা, তাহারে ছাড়িয়া এই ভূমি অন্য কারে করিবে সেবা। কারণ এই যে বীর বাবর, তার মতো যোগ্য লোক ভারতের ভূমিতে আর পাওয়া যাবে না। এখন তাহারে ছাড়িয়া এই ভূমি অন্য কাহারে করিবে সেবা, অন্য কেউ এইভাবে সেবা কেউ করতে পারবে না। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের গুড়, শকুনু জীবন করুন এখন দণ্ড বিধান মূল। ওই যে চৌহানের যে একটা মোহ ছিল প্রতিহিংসা, সেটা কিন্তু কেটে গেছে। সে এখন বাবরের কাছে ক্ষমা চাচ্ছে, যেন ক্ষমা করে দেন। এরকম রাজপথ হতে উঠিয়া যুবকটিরে কহিল বাবর ধীরে, রাজপথ থেকে তার পায়ের কাছ থেকে চৌহানকে বা সম্রাট বাবর উঠে সে বলল যে বড়ই কঠিন জীবন দেওয়া, যে জীবন নেওয়ার চেয়ে কঠিন, জীবন দেওয়াটা অনেক কঠিন। তুমি হত্যা করে ফেলতে পারো যে কোনো মুহূর্তে আমাকে, কিন্তু এটা রক্ষা করা অনেক বেশি কঠিন, এই দায়িত্ব আর অনেক বেশি। বাবর নিজে বলতেছে যে আমাকে তুমি রক্ষা করার যে দায়িত্ব তোমাকে যদি দেওয়া হয়, সেই দায়িত্বটা আরো বড় বেশি কঠিন নেওয়ার চেয়ে। জান না কি ভাই দন্য হলাম আজিকে তোমাকে পেয়ে, বলতেছে জানোনি কে ভাই যে আমি তোমাকে পেয়ে খুবই দন্য হলাম। আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক নয়। বলতেছে আবার সে তাকে সম্রাট বাবর চৌহানকে বিশ্বাস করে তাকে তার দেহরক্ষী নিযুক্ত করলেন, এবং বলতেছে যে আজ থেকে তুমি আমার দেহের প্রাণ রক্ষা করবে, প্রাণের ঘাতক নও। আমার জীবন শেষ করে দেবে এরকম না, তুমি আমার আজকে আমার দেহরক্ষী। সে এই যে বাবরের তাকে ক্ষমা করলো, আবার সে তার দেহরক্ষী হিসাবে নিযুক্ত করলো। কতটুকু বিশ্বাস,
কতটুকু আস্থা সে অর্জন করতে পারলে, কিংবা তার যে দৃষ্টিভঙ্গি, এখানে কিন্তু বাবরের যে তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু প্রকাশ পেয়েছে যে এই চৌহান তার যোগ্য দেহরক্ষী হতে পারে। এই যে তার একটা চিন্তা, হ্যাঁ, এটাও কিন্তু এই কবিতার মাঝে সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমরা এই যে কবিতাটি নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, এভাবেই কবিতাটি শেষ করা হয়েছে যে এই যে বাবরের, সম্রাট বাবর ভারত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, এবং তিনি শুধু ক্ষমতা মধ্যেই থাকতে চাননি, তিনি ভারতবর্ষে একটি সুশাসন প্রতিষ্ঠা করে গেছেন, এবং ভারতবর্ষের জনগণের হৃদয় জয় করার জন্য তিনি যা যা করার দরকার তিনি তা করেছেন। একটি ঘটনার মধ্য দিয়ে তার যে মহত্ব, বাবরের যে মহত্ব, সেই মহত্বের প্রকাশ কিন্তু এই কবিতার মাঝে প্রকাশ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, এই মূল্যায়ন এখন করছি, তোমরা এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবে। সম্রাট বাবরের মহানুভবতার স্বরূপ বিশ্লেষণ করো, সুন্দর করে বাইরের চেষ্টা করবে। প্রয়োজন বোধে খাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখবে। রণবীর চৌহান কিভাবে তার ভুল বুঝতে পারলো ব্যাখ্যা করো। দেখো, এই ছোট ছোট প্রশ্নগুলি যদি তোমরা চেষ্টা করো বাড়িতে, এবং এই উত্তরগুলি দেওয়ার প্রিপারেশন নাও, কবিতাটি সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু এই উত্তরগুলি সহজেই লিখতে পারবে। এবং এইগুলি লিখতে পারলে তোমার সৃজনশীল যে উত্তরগুলি রয়েছে, যেই প্রশ্নে আসুক না কেন, সুন্দরভাবে উত্তর দিতে পারো। তোমরা একটা বাড়ির কাজ খাতায় তুলে নাও। বাবরের চরিত্রে ক্ষমা এবং মহত্বের স্বরূপ বিশ্লেষণ করো। তোমার দেখা একজন মহৎ মানুষের একটি ঘটনা বর্ণনা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করেছি, প্রতিটি মানুষের নৈতিকতা, তার দায়িত্ববোধ, তার চরিত্রের যে দিকগুলি, এই সম্রাট বাবরের মাঝে যে চরিত্রের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পেয়েছি, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে লালন করতে হবে। তাহলেই কিন্তু আমরা প্রকৃত পক্ষে মানুষ হিসাবে পৃথিবীতে একটি বাসযোগ্য আবাসস্থল গড়তে পারব। তো সকল মানুষের মাঝে এরকম একটি চিন্তা চেতনা, মানুষের প্রতি মানুষের বিপদে, মানুষকে সুখে রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য যা যা করা দরকার, সকলে যার যার জায়গা থেকে সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে আমরা একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ প্রজন্ম দিয়ে যেতে পারব। তো সকলের দায়িত্ব, সকলের নৈতিকতাবোধ জাগ্রত হোক, এরকম একটি প্রত্যাশা রেখে আজকের মতো আমি আমার এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।